জয় হিন্দ। আজকে আমি আমার সাবজেক্টের বাইরে বেরিয়ে একটা নতুন টপিকের উপর আলোচনা করব। দেখো, যেহেতু আমি কম্পিটিটিভ ব্যাচ পড়াই, সেখানে মেনলি আজকের যে আলোচ্য বিষয় আমাদের, সেটা কম্পিটিটিভ ব্যাচ স্টুডেন্টদের জন্য কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা যুদ্ধ। কেন আজকে এই টপিকটা শুরু করছি? কারণ আমরা রিসেন্ট আফগানিস্তানের সংকট দেখতে পেলাম। আফগানিস্তানে তালিবানরা ক্ষমতা দখল করেছে, নির্বাচিত যে সরকার ছিল সেই সরকারকে উৎখাত করে। দেখো, এগুলো সব কিছুর পিছনে কিন্তু যদি আমরা একেবারে পিছনের দিকে চলে যাই, সেখানে আমাদেরকে কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা লড়াই সম্পর্কে জানতে হবে। প্রথম বিশ্বযুদ্ধ, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914 থেকে 1918, 1914 থেকে 1918 সাল অবধি চলেছিল প্রথম বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার 1939 টু 1945, এবং তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তির পর শুরু হয়েছিল ঠান্ডা লড়াই, যে সারা বিশ্বে কাদের আধিপত্য থাকবে। এখানে দেখো, ঠান্ডা লড়াইয়ের জন্য ঠান্ডা লড়াই এমন একটা লড়াই যেখানে কোনোরূপ ডাইরেক্ট যে দুটো দেশের মধ্যে হয়েছিল তাদের মধ্যে কোনো গুলি চলেনি, কোনো গুলি পর্যন্ত চলেনি, যুদ্ধ তো দূরস্ত। তাহলে লড়াই কিভাবে হলো? দেখো, আমি যদি সময়কালটা দেখি, কোল্ড ওয়ার 1945 টু 1991 কাদের মধ্যে হয়েছিল? আমেরিকা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউএসএ এবং ইউএসএসআর, সোভিয়েত রাশিয়া। তখন সোভিয়েত রাশিয়া, এখনকার যেটা আমরা রাশিয়া ধরি, তখন কিন্তু শুধুমাত্র রাশিয়া ছিল না, রাশিয়া ছিল তার সহযোগী যে দেশ, অ্যাকচুয়ালি সহযোগী দেশ বলতে সোভিয়েত সংঘ বলা হতো, সোভিয়েত সংঘ। পরবর্তীকালে 1991-এ এই ইউএসএসআর 15টি দেশে ভেঙে যায়। 15টি দেশে ভেঙে যাওয়ার পর কোল্ড ওয়ারের পরিসমাপ্তি ঘটে। অর্থাৎ বলা হয়, বিশেষজ্ঞরা মনে করেন যে আমেরিকা নাকি এই কোল্ড ওয়ারে জয়লাভ করেছিল। এখানে দেখো, কোল্ড ওয়ারের ক্ষেত্রে আমরা বলতে পারি, যদি পৃথিবীর মানচিত্র দেখি, পৃথিবীর মানচিত্রে আমেরিকার অবস্থান কোথায়? আমেরিকা হচ্ছে এটা, ইউএসএ, এই জায়গায় আমেরিকা, ইউএসএ। ইউএসএসআর হলো এখানে, মোটামুটি এই অঞ্চলটা, এই বিশাল আয়তন, এটা ছিল ইউএসএসআর, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রিপাবলিকান, ইউনাইটেড স্টেট অফ সোভিয়েত রিপাবলিকান। এবার দেখো, এদের মধ্যে যখন ঠান্ডা যুদ্ধ শুরু হলো, কিভাবে, কোন কোন বিষয়ের উপর যুদ্ধ? দেখো, এখানে মনে রাখবি ইকোনমিক্যাল যে ব্যাকগ্রাউন্ড, ইউএসএর যে ইকোনমি, সেটা ধনতান্ত্রিক অর্থব্যবস্থা। ইউএসএসআর এর সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, এছাড়াও ইউএসএসআর ছিল কমিউনিস্ট, কিন্তু ইউএসএতে কমিউনিস্টদের কমিউনিস্টদেরকে ভালো চোখে দেখা হয় না। তাহলে এই যে কমিউনিস্টদের একটা প্রভাব রাশিয়া জুড়ে, বা রাশিয়ার যে সহযোগী দেশ, এখন যেগুলোকে সহযোগী দেশ আমরা ধরে নিই, অর্থাৎ ইউএসএসআর মিলি, এখানে তুর্কমেনিস্তান, কাজাকিস্তান, এই সমস্ত জায়গাগুলো সব আগে ইউএসএসআর এর মধ্যে অন্তর্গত ছিল। আস্তে আস্তে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয়, তারপর জার্মানিকে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। একটা অংশ সোভিয়েত সংঘের দখলে, আর একটা অংশ ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা সকলে মিলে ভাগ করে দিয়েছে। নেক্সট কি ঘটনা ঘটল? এবার দেখো, প্রত্যেকে চাইছিল কি, যে নিজেদের প্রভাব, নিজেদের চিন্তা ভাবনা, মতাদর্শগত যে প্রভাব সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক। সেই হিসাবে একটা নিজেদের মধ্যে সম্পর্কে সৃষ্টি হয় ইউএসএ অর্থাৎ আমেরিকা এবং রাশিয়ার মধ্যে। এবার দেখো, এখানে কি ঘটনা ঘটলো? এমন যুদ্ধ, এই ঠান্ডা যুদ্ধ এমন যুদ্ধ যেখানে সরাসরি কোনো নিজেদের মধ্যে লড়াই হয়নি, লড়াই হয়েছিল সহযোগী দেশ। ধরো, দুজনের মধ্যে লড়াই হচ্ছে, যদি লোকের জমিতে, ধান জমিতে যে আমরা লড়াই করি, হ্যাঁ, তাহলে কার ক্ষতি হবে? আমারও ক্ষতি হবে না, তারও ক্ষতি হবে না।
কিন্তু লোকে ধান জমিতে ধান নষ্ট হবে। সাপোজ ধরো আমাদের চীনের সঙ্গে যদি বা ইন্ডিয়ার যুদ্ধ হয়, এই রিসেন্ট যেটা একটা ঝামেলা হয়েছিল গালওয়ান প্রদেশে হয়েছিল, ওই জন্য সমস্যা। যদি জাপানে যেয়ে যদি আমরা লড়াই করি, আমাদের কি যুদ্ধে জিতা বা হারা সেটা আলাদা কথা, কিন্তু যুদ্ধ হলে সেখানে ক্ষয়ক্ষতি কোথাকার হবে? জাপানের ক্ষয়ক্ষতি হতো, তাই না? ঠিক একই রকম যখন মানে যে সমস্ত দেশ রাশিয়ার সহযোগী ছিল, আমেরিকা সরাসরি রাশিয়াকে আক্রমণ না করে, ইউএসএসআরকে আক্রমণ না করে সেই সহযোগী দেশে যে আক্রমণ হতো, এই যে ইরাকের যুদ্ধ, সিরিয়ার যুদ্ধ, এই যে ঘটনাগুলো দেখেছি, এছাড়া ভিয়েতনামের যুদ্ধ, এমনকি আফগানিস্তানের যুদ্ধ, সব কিছুই কিন্তু এই ঠান্ডা লড়াইয়ের ফল। মনে রাখবে, পৃথিবীতে যদি কোনো যুদ্ধ সব থেকে বেশি মানুষের জীবন কেড়ে নিয়েছিল, প্রাণ কেড়ে নিয়েছিল, সেটা ছিল ঠান্ডা লড়াই, অর্থাৎ কোল্ড ওয়ার। এখানে দেখো, যখন ইউএসএ কি করত, ইউএসএসআর অর্থাৎ রাশিয়ার সহযোগী দেশে যখন তখন আক্রমণ করত, আর রাশিয়া কি করত, যে সমস্ত দেশ আমেরিকার সহযোগী সেখানে এসে আক্রমণ করত, কিন্তু নিজেদের মধ্যে সরাসরি যুদ্ধ হতো না। ক্লিয়ার? এবার দেখো, এখানে এই কোল্ড ওয়ারের সময় বেশ কিছু ঘটনা আমাদেরকে মনে রাখতে হবে। যেমন ধরো, রাশিয়ার একটা নেগেটিভ দিক ছিল। নেগেটিভ দিক হচ্ছে রাশিয়ার যে উপরের দিক, সাইবেরিয়ান অঞ্চল, শীতকালে এই অঞ্চলগুলোতে বরফ জমে যেত। এর ফলে রাশিয়ার নৌবাহিনী কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে আসতে পারত না। তখন রাশিয়াকে আসতে হতো কোনটা দিয়ে? বিকল্প রাস্তা, এদিকে ধরো ভারতের পাশ দিয়ে, শ্রীলঙ্কার নিচ দিয়ে, এটা দিয়ে আসার চেষ্টা করতে হতো। কারণ রাশিয়া অনেক বড়, তখন এটা দিয়ে রাশিয়াকে বেরিয়ে আসতে হতো। মনে রাখবে, দূরের যদি যুদ্ধ করতে হয়, দূরবর্তী যুদ্ধের ক্ষেত্রে স্থলসেনা, বায়ুসেনা এবং নৌসেনার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কে না, নৌসেনা। কারণ কি, দেখো, বায়ুসেনা, এই যে আমাদের রাফাল আসছিল ফ্রান্স থেকে, রাফাল যে বিমানগুলো, সেগুলো মাঝখানে দুবাই এসে তেল ভরতে হয়েছিল, কারণ বেশি দূর যেতে পারবে না। একটা নির্দিষ্ট জায়গা যাওয়ার পর তাকে আবার তেল ভরে, আবার এছাড়াও পাইলট যারা রয়েছেন, যারা বিমান চালান, ওনাদেরও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লিমিট থাকে বিমান চালানোর। যাই হোক, নৌসেনা কি খুব বড় বড় জাহাজ, সেই বড় বড় জাহাজ নিয়ে নৌবাহিনী পৌঁছে যেত এখানে, ধরো আমেরিকার উত্তর আটলান্টিক যে মহাসাগর, তার কাছাকাছি পৌঁছে গেল। এবার যদি মনে হয় যে সরাসরি যুদ্ধ করব, তখন কি করবে? নৌবাহিনী থেকে যে বড় যে জাহাজ, সেই জাহাজে এয়ারক্রাফট থাকে, সেখানে যুদ্ধ বিমান রাখার জায়গা থাকে, স্থলসেনা মজুদ থাকে। তারা কি করে, প্রথমে এসে বায়ুসেনা সেই জায়গায় বোমা বিস্ফোরণ করতে থাকে, সেই জায়গাটা খালি করে দেয় কিছুটা, তখন স্থলসেনাকে এখানে নামিয়ে দেওয়া যায়। কিন্তু রাশিয়ার সমস্যাটা কি, যখনই শীতকাল আসতো তখনই উপর দিকটা সাইবেরিয়ান অঞ্চল বরফে ঢাকা পড়ে যেত। এর ফলে এখান থেকে কিন্তু রাশিয়ার নৌবাহিনী বাইরে বেরিয়ে আসতে পারত না। আর আমেরিকা সেই সুযোগটাকে কাজে লাগাতো। আমেরিকা যুদ্ধ করতো কখন, যে এই শীতকালে এসে রাশিয়ার সহযোগী দেশগুলোতে আক্রমণ করে চলে যেত। এই যে ইউএসএ, আমেরিকার যে সমস্ত সহযোগী দেশ, কারা? ইংল্যান্ড, ফ্রান্স, এরা সব আমেরিকার সহযোগী। তার মানে এখান থেকে খুব সহজে এরা নৌবাহিনী নিয়ে আসতে পারতো, নৌবাহিনী এরকম জায়গায় নিয়ে এসে, বাল্টিক সাগরের কাছে নিয়ে এসে এখানে অন্যান্য দেশগুলোর উপর আক্রমণ চালাতে পারত। কিন্তু রাশিয়ার নৌবহর এটা দিয়ে বেরোতে পারত না। তখন রাশিয়া কী করলো, বিকল্প রাস্তার সন্ধানে বেরোলো, কোনটা দিয়ে এলে আমরা যুদ্ধ করতে পারবো। মানে এই যে আমাদের সহযোগী দেশ, রাশিয়ার সহযোগী যে দেশগুলো, তাদেরকে যখন আক্রমণ করা হচ্ছে, তার প্রতিরোধ করা বা তাকে ঘুরে আক্রমণ করা, তখন তারা বিকল্প রাস্তা খুঁজে বের করলো। কোথায়? এটা বিকল্প রাস্তা, ভারতবর্ষের নিচে শ্রীলঙ্কার পাশ দিয়ে এক বিকল্প রাস্তা। এবার আমেরিকা বসে বসে ভাবছে যে ঠিক আছে, রাশিয়া এটা দিয়ে আসতে পারবে না, তাহলে রাশিয়াকে যদি আমরা ঘেরাও করতে পারি, কোথায় ঘেরাও করব? আমরা এখানে এসে যদি এরকম জায়গায় ঘেরাও করে দিই, রাশিয়ার যে নৌবহর, নৌজাহাজগুলো আসবে, তাহলে যুদ্ধ এখানে হবে, আমাদের কোনো দেশের ক্ষতি হবে না। কিন্তু ওরা কতগুলো জাহাজ নিয়ে আসছে সেটা আমাদেরকে জানতে হবে, কাউন্ট করতে হবে। সেই জন্য যদি এইরকম ভারতবর্ষ বা শ্রীলঙ্কা এইরকম জায়গায় কোনো একটা জায়গাকে আমরা নিজেদের কবজাতে রাখতে পারি, নিজেরা দখল করতে পারি, তাহলে কি হবে, সেখান থেকে আমরা কাউন্ট করে নিতে পারি কটা জাহাজ বেরোচ্ছে। আমেরিকা বুদ্ধি থাকে ভারতের কাছে, বলছে তোমরা আজ থেকে আমাদের সদস্য, ন্যাটো বাহিনী, যে
নর্থ আটলান্টিক যে টিটু হয়েছিল, চুক্তি হয়েছিল, উত্তর আটলান্টিক যে চুক্তি, সেই চুক্তিতে তোমরাও চলে এসো। আমাদের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু খুব ভালো কাজ একটা করেছিলেন, বলেছিলেন বাবু আমি কোনো দলে নেই, আমি আপনাদের সাথেও নেই, আমেরিকার সাথেও নেই, আমি রাশিয়ার সাথেও নেই, আমি জোট নিরপেক্ষ। এবার জোট নিরপেক্ষ করার সুবিধা কি, যখনই আমেরিকা বলল যে আমাকে তোমাদের একটা কোনো বন্দর টন্দর একটা জায়গা দাও, আমরা এখানে রেডার স্টেশন বসাবো, হ্যাঁ অনেক কিছু ডেভেলপমেন্ট করে দেবো তোমাদের, তখন নেহেরু বলল না, আমি জোট নিরপেক্ষ নীতিতে আছি, আমি কোনো দলে থাকবো না। তখন কি করা যায় ভাবছে, আমেরিকা ভাবছে, ভেবে বুদ্ধি বার করল, শ্রীলঙ্কা ছোটোখাটো দেশ, অনুন্নত দেশ, শ্রীলঙ্কাতে এসে তারা কি করলো, শ্রীলঙ্কায় খুব টাকা ইনভেস্ট করছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হয়েছে, বারে আমাদের ছোট দেশকে এত পাত্তা দিচ্ছে আমেরিকা, কী ব্যাপার। একটা জিনিস মনে রাখবে, কোনো গরিব মানুষকে যখন কোনো খুব বড় লোক এসে তেল মারে, নিশ্চয়ই সেখানে কোনো ধান্দা রয়েছে, একদম ফাঁদে পা দিও না। কিন্তু দেখো এখানে কি হলো, ছোট দেশ শ্রীলঙ্কাকে বললো যে তোমাদের এই নিচে একটা বন্দর রয়েছে, সেই বন্দরটা আমাকে দাও, তার বিনিময়ে আমি এমনি নেবো না, আমি ভাড়া দেবো, কয়েক বছরের জন্য আমাকে লিজে দিয়ে দাও। আর এমনিতে প্রচুর টাকা ইনভেস্ট করেছে। শ্রীলঙ্কা বলে ঠিক আছে, একটা বন্দর, এত ভাড়া দিচ্ছ, প্লাস এত টাকা ইনভেস্ট করেছো, আমাদের রাস্তাঘাট বানিয়ে দিচ্ছ, ঠিক আছে নাও, নিয়ে নাও, ভালো জিনিস। শ্রীলঙ্কার এই যে নিচের দিকে একটা বন্দর কারা নিয়ে নিল, আমেরিকা। নেওয়ার পর তারা এখানে বসে নজরদারি চালাচ্ছে, রাশিয়ার কোনো জাহাজ আসছে কিনা, নৌবহর আসছে কিনা, রেডার স্টেশন বসিয়ে দিয়েছে, নজরদারি করছে। এবার কি হবে, রাশিয়া তখন দেখছি তো মহা মুশকিল, আমাদের তো জাহাজ গেলে এখানে কি হয়ে যাবে, কাউন্ট করে নেবে কটা জাহাজ এই জায়গায় এসে, এরা যদি 10টা পাঠায়, এরা 100টা জাহাজ এখানে নিয়ে চলে আসবে, দিয়ে এখানে যুদ্ধ হবে এবং রাশিয়া দেবে। রাশিয়া তখন ভারত অনুরোধ করবে, দেখুন নেই, দেখো ভারত, একটা কাজ করতে হবে, এই যে এখানে রেডার স্টেশনটা বসিয়েছে শ্রীলঙ্কাতে, সেটা তোমাদের তুলে দিতে হবে, তার বিনিময়ে আমরা সবসময় তোমাদের পাশে থাকি। নেহেরু দেখলো যে যদি রাশিয়া আমাদের সাথে থাকে, উপরে চীন মাঝে মধ্যে আক্রমণ করার চেষ্টা করে, পাকিস্তান আক্রমণ করার চেষ্টা করে, এবার রাশিয়া যদি আমাদের সাথে থাকে তাহলে এরা সহজে আমাদেরকে ভয়ে আক্রমণ করতে পারবে না। তাহলে একটা কাজ করা যাক, ভেতরে সাপোর্ট করে দেওয়া যাক। কীভাবে করা যায়, এখানে একটা ব্যাপার আছে। দেখো আমি ইন্ডিয়ার ম্যাপটা তোমাদের দেখাচ্ছি। ইন্ডিয়ার ম্যাপ আমরা যদি দেখি, ইন্ডিয়ার ম্যাপে এই জায়গাটা হচ্ছে আমাদের তামিলনাড়ু, আর এটা হচ্ছে শ্রীলঙ্কা। এখানে মনে রাখবে, শ্রীলঙ্কার যে উপরের দিক অর্থাৎ শ্রীলঙ্কার উত্তর দিক, এই চত্বরটায় তামিল ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি। এবার এই তামিল ভাষাভাষী মানুষ একটা ব্যাপার মনে রাখবে, যে এই তামিলনাড়ুর সঙ্গে যে শ্রীলঙ্কার যারা তামিল, তাদের প্রতি একটা সিম্প্যাথি কাজ করে সব সময়। ওরা চায় যে, এবার সেই সময় শ্রীলঙ্কাতে তামিলদের সবথেকে বড় লিডার ছিলেন প্রভাকরণ। এবার ভাবো, প্রভাকরণ, তার সংগঠনের নাম ছিল LTTE, লিবারেশন অফ তামিল টাইগার এলোন, LTTE। সেই LTTE এখানে দাবি করতে লাগলো যে এই জায়গাটা একটা আলাদা রাষ্ট্র দরকার তামিলদের জন্য। এইটুকু শ্রীলঙ্কা, তার আবার আলাদা রাষ্ট্র, ভাবতে পারছো। আর ভারত সরকার করলো কি, এখান থেকে এদেরকে সাপোর্ট করে দিল, যে তোমরা আন্দোলন করে যাও, তোমরা আন্দোলন করো, আমরা তোমাদের পাশে আছি। এবার কি, ভারত সরকারের সাপোর্ট পেয়ে এই তামিলনাড়ু থেকে সাপোর্ট যখন পাওয়ার পর এরা কিন্তু অনেক হিংসাত্মক হয়ে উঠলো, আস্তে 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 করে শ্রীলঙ্কার ম্যাক্সিমাম জায়গা দখল করে নিতে হয়। তখন শ্রীলঙ্কা ভাবছে যে কি ঘটনা ঘটলো, এতদিন ভাবেনি কি জন্য এই সমস্যা হচ্ছে। যখন দখল করে নিচ্ছে, তখন শ্রীলঙ্কার যিনি প্রেসিডেন্ট, যিনি প্রধানমন্ত্রী ছিলেন, PM ছিলেন, প্রাইম মিনিস্টার, ওনারা ভাবলেন যে কিন্তু আমাদের রাষ্ট্রটাই যদি না থাকে, দেশটাই না থাকে, লোককে আর কি সাপোর্ট করবো। আমেরিকাকে বললো, আমেরিকা তোমরা চলে যাও বাবু, আমাদেরকে এখানে রেখে আর লাভ, আমাদের এখানে থেকে তোমাদের লাভ নেই, আমাদের দেশটাই যদি না থাকে আর আমরা কাকে সাপোর্ট করবো। তখন আমেরিকা আবার ঘুরে পালিয়ে এলো শ্রীলঙ্কা থেকে, তার একটা স্টেশন গুটিয়ে দিয়ে। এবার সমস্যা, তখন শ্রীলঙ্কা ভারতকে বলছে, ভারত তাহলে একটা কাজ করো, এই তামিলদেরকে একটু তোমরাই বাড়ি এসো, তোমরা একটু তাদেরকে দমিয়ে দাও। তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন, রাজীব গান্ধী। রাজীব গান্ধী কি করলেন,
তামিলনাড়ুতে আমাদের নৌ সেনাবহর পাঠিয়ে দিলেন এলটিটি দমন করার জন্য। এবার সমস্যাটা ভাবো, এলটিটিকে তুলেছে কারা? ইন্ডিয়া। সাপোর্ট করেছে কে? ইন্ডিয়া। এলটিটি দমন করতে যাচ্ছে কি? ইন্ডিয়া। ইন্ডিয়া শ্রীলঙ্কার লোকের কাছেও খারাপ, কারণ কি? শ্রীলঙ্কার লোক ভাবছে এলটিটিকে এনেছে কে? ইন্ডিয়া। অ্যাকচুয়ালি শ্রীলঙ্কাতে সিংহলী সম্প্রদায়ের সংখ্যাটা বেশি, কিন্তু এই উত্তরাংশে তামিল সম্প্রদায়ের সংখ্যাটা বেশি। যাই হোক, যখন এলটিটির উপর আক্রমণ করতে ভারতের নৌবহর পৌঁছায়, তখন এলটিটি দেখছে এই কি, আমাকে গাছে তুলে দিয়ে গোড়া তো কেটে দিয়েছে। তাহলে এলটিটি এর কাছেও খারাপ কে? ইন্ডিয়া। শ্রীলঙ্কার কাছেও খারাপ কে? ইন্ডিয়া। যাই হোক, এখানে যুদ্ধ শুরু। ইন্ডিয়ান সেনাবাহিনীর কাছে কেউ দাঁড়াতে পারবে না। যাই হোক, যুদ্ধ যখন হলো, এলটিটির বড় বড় যে ঘাঁটি, ভাবো এলটিটি পৃথিবীর এমন একটা আতঙ্কবাদী সংগঠন যার নিজস্ব নৌবহর ছিল, নিজস্ব বিমান বাহিনী ছিল, এয়ারফোর্স দাঁড় করে দিয়েছে, সেনাবাহিনী নিজেদের নৌবহর। ভাবা যায়, একটা দেশের জায়গা থাকে ওদের সব ছিল, এমন একটা আতঙ্কবাদী সংগঠন। যাই হোক, যখন ইন্ডিয়া এখানে আক্রমণ করলো এলটিটি থেকে হত্যা করার জন্য, দমন করার জন্য, তখন আস্তে আস্তে করে কি এলটিটিতে মেনলি তামিল সম্প্রদায়ের মানুষ থাকতো। তামিলনাড়ুর মানুষরাও কিন্তু ভারত সরকারের উপর আস্তে আস্তে ক্ষিপ্ত হয়ে উঠল। এবার সমস্যা কি? যাই হোক, এলটিটি দমন হলো। প্রভাকরণকে অনেক পরে, যদিও প্রভাকরণ সেই সময় হত্যা করা যায়নি, অনেক পরে 2010 সম্ভবত প্রভাকরণকে হত্যা করা হয়েছিল। কিন্তু এলটিটির যে শক্তিশালী ঘাঁটিগুলোকে ভারত সরকার, ভারতের সৈন্যবাহিনী ধ্বংস করে দিয়েছিল। ধ্বংস করার পর কিন্তু এলটিটির একটা রাগ রয়ে গেল কার উপর? রাজীব গান্ধীর উপর। যখন রাজীব গান্ধী ভোট প্রচারে তামিলনাড়ুতে যায়, তখন রাজীব গান্ধীকে মানব বোমার সাহায্যে, নলিনী নামে এক মহিলা ছিল, মানব বোমার সাহায্যে হত্যা করা হয়েছিল। কারা করেছিল? এলটিটি সম্প্রদায়। কোথায় হয়েছিল এটা? তামিলনাড়ুতে হয়েছিল। এবার যদি ভাবি, তার মানে দেখো, এলটিটিকে তৈরি করেছে কে? ইন্ডিয়া। মানে সাপোর্ট দিয়েছে কি? ইন্ডিয়া। এলটিটিকে ধ্বংস করলো কারা? ইন্ডিয়া। এবার দেখো, যদি এলটিটিকে ধ্বংস না করতো, এখানে যদি এলটিটি জিতে যেত, অর্থাৎ শ্রীলঙ্কাতে যদি এলটিটির ক্ষমতা চলে আসতো, তাহলে ভারতের কি ক্ষতি হতো? কেন ধ্বংস করতে ক্ষতি হতো? দূরদৃষ্টিতে যদি তুমি দেখো, সেখানে দেখবে যে আমাদের যেমন কাশ্মীর সমস্যা, জম্মু কাশ্মীরের মানুষরা থাকে ইন্ডিয়াতে, সাপোর্ট করে প্রতিবেশী দেশ পাকিস্তানকে। ঠিক আর একটা কাশ্মীর এখানে তৈরি হয়ে যেত, থাকতো তামিলনাড়ুতে এবং সাপোর্ট করতো শ্রীলঙ্কাকে। এবং সমস্যা কী হতো? এখানে আন্দোলন হতো এবং এই জায়গায় একটা অস্থির অবস্থা তৈরি হতো। কারণ হয়তো এখানকার তামিলরা তখন কী বলতো, শ্রীলঙ্কা যদি আলাদা দেশ হোক, মানে শ্রীলঙ্কার তামিলরা যদি জিতে যেত, তখন সেই শ্রীলঙ্কান তামিলরা ভারতের তামিলদেরকে বলতো তোমরা আলাদা হয়ে যাও, তোমাদের আলাদা দেশ দরকার, তোমাদের আজাদি দরকার, এরকম করে এখানে ঝামেলা করতো। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো, তাহলে এই জায়গায় ভারতের একটা দূরদর্শিতা বলতে পারো, তামিল যে এলটিটি তাকে ধ্বংস করে দিল। এবার আমরা দেখি যে যখন আমেরিকা বুঝতে পারলো যে ধ্বংস করার পিছনে, মানে আমাদেরকে এখান থেকে তাড়ানোর পিছনে কার অবদান? ভারতকে তো ছাড়া চলবে না, তো দেখতে হবে ভারতকে কী করা যায়। তারা এবার কোথায় চলে এলো? তাদের নজর পড়লো নেপাল। ভারতের উপরে আছে নেপাল। এই নেপালে এসে তারা, তখন নেপালের লোকের কি সমস্যা ছিল বেশি? চোখের রোগ ওখানে বেশি হয়। চোখের রোগ বেশি হয়, ওখানকে জলবায়ু আবহাওয়া এমন প্রকৃতি যে খুব সহজে কম বয়সী মানুষ চোখের রোগে আক্রান্ত হয়ে যায়। তখন আমেরিকা খুব উন্নত টেকনোলজি ডাক্তার পাঠালো এবং ডাক্তার পাঠিয়ে সবাইকার ফ্রিতে ট্রিটমেন্ট চলছে, রাস্তাঘাট বানিয়ে দিচ্ছে। কিছুদিন এরকম করার পর এবার তখন নেপালে রাজতন্ত্র ছিল, রাজাকে বললো, বুঝলে রাজা, একটা কাজ করো, তোমাদের একটা বন্দর আমি দাও তো, আমি এমনি নেবো না, ভাড়া দেবো, একটা লিজে একটা জায়গা আমাকে দাও, আমি এয়ারফোর্স বসাবো, হ্যাঁ রেল স্টেশন বসাবো, এই সমস্ত। নেপাল দেখলো যে বাহ, আমাদের এত কাজ করেছে, ঠিক আছে নাও একটা জায়গা দেওয়ার পর এখান থেকে এসে আর কি করলো, এখানে বায়ুসেনার ঘাঁটি তৈরি করলো আমেরিকা। এবার এই যে নেপাল থেকে এই আমেরিকার রাগ কার উপর? ভারতের উপর রয়েছে, কারণ শ্রীলঙ্কা থেকে তাড়িয়েছে কে? ইন্ডিয়া। এখান থেকে ভারতকে টার্গেট করতে পারছে। তখন রাশিয়ায় আফগানিস্তানের সীমানা অবধি ছিল, মানে তাজিকিস্তান, উজবেকিস্তান, এগুলো সব কিন্তু রাশিয়ার মধ্যে ছিল। এখান থেকে রাশিয়া, কোনো সমস্যা নেই। এদিক থেকে চীন,
কোনো সমস্যা নেই, 3 দিকে 3টে দেশকেই তারা ঘিরে থাকতে পারছে। তখন চীন একটা বুদ্ধি রাখলো। চীনে কার রাজত্ব? মাও সেতুং, সব তার অনুগামী হচ্ছে মাওবাদী। আমরা যে সিপিআইএম মাওবাদী বলি, মাওবাদী মার্ক্সবাদী দুরকম হয়, মেনলি মাওবাদী। সেই মাওবাদীদেরকে কী করলো? নেপালে ঢুকিয়ে দিল, বলে যা নেপাল চলে যা, ওখানে যে একটা কাজ করো, বল আমরা সমাজতন্ত্র চাই, আমরা রাজতন্ত্র চাই না, আন্দোলন শুরু করে দিল। এবার নেপালকে আলাদা দেশ করবে কোথায়? এইটুকু পাহাড় পর্বত দিয়ে ঘেরা একটা দেশ, লোক সংখ্যা কম, আলাদা দেশ তো করা যায় না। বলছে আমরা রাজতন্ত্র চাই না, আমরা সমাজতন্ত্র চাই, জনগণের শাসন চাই। কাদেরকে পাঠিয়ে দিল? মাওবাদীদেরকে। মনে রাখবে, আমাদের ইন্ডিয়াতে মাওবাদীরা হচ্ছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন, জঙ্গি বলবো না, নিষিদ্ধ সংগঠন। কিন্তু নেপালে মাওবাদীরা শাসন করে, মাওবাদীদের নির্বাচিত সরকার আছে, প্রথম নির্বাচিত সরকার মাওবাদী প্রচণ্ড, মাওবাদী নেতা প্রচণ্ড প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন। যাই হোক, এখানে নেপালে কি হলো? মাওবাদী ঢুকিয়ে দিল, কারা? চায়না। ঢুকিয়ে দেওয়ার পর আন্দোলন শুরু করে দিল। এবার রাজা মাওবাদীদের বিরুদ্ধে লড়বে, জনগণ ভাবছে বাহ আমাদের সাপোর্টে চলে এসছে, জনগণের রাজত্ব হবে, সাপোর্ট করতে লাগলো মাওবাদীদেরকে। এবার নেপালের রাজা বুঝতে পারলো কী সমস্যা, কেন এতদিন তো কোনো বিদ্রোহ হয়নি, আজ কেন রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ? তখন বুঝতে পারলো ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমেরিকাকে বসতে দিয়েছি বলে চায়না এখান থেকে মাওবাদী ঢুকিয়ে দিয়েছে। তখন নেপাল বললো আমেরিকাকে, তোমরা চলে যাও বাবু, আমার এখানে থেকো না, আমার কুর্সি চলে যাবে, আমার চেয়ার চলে যাবে। তখন আবার সেই আমেরিকা এখান থেকে আবার ডিঙিয়ে পালিয়ে যেত। আমেরিকার নিয়ম আছে, ও যেখানে সেখানে নাক গোলায়, কিছুদিন পর নাকটা কাটা হয়ে যায়, দিয়ে আবার পালিয়ে আসে, গুটিয়ে নিয়ে চলে গেল। এবার তারপরে সমস্যা কী হলো? আমেরিকা চলে গেল, চায়নার কাজ শেষ। কিন্তু চায়না কী করলো? আমরা যেমন ইন্ডিয়া যেমন এলটিটিইকে তৈরি করার পর ধ্বংস করে দিয়েছিল, চায়না কিন্তু করেনি। ওরা করলো কি? মাওবাদীগুলোকে ইন্ডিয়াতে ঢুকিয়ে দিল, যা একটু ইন্ডিয়াকে দেখে আয়। ইন্ডিয়াতে ঢুকে গেল মাওবাদী। কোথা দিয়ে? এই বেঙ্গল, আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়ে ছত্তিশগড়, ছত্তিশগড় হচ্ছে মাওবাদীদের ঘাঁটি। আমরা দেখেছি আমাদের 2011 সালের আগে আমাদের পশ্চিমবঙ্গে যে পশ্চিমাঞ্চল, মেনলি জঙ্গলমহল যেগুলোকে বলা হতো, আমরা মাওবাদী সমস্যার মধ্য দিয়ে বেরিয়েছি। এই যে মাওবাদীগুলোকে ঢুকিয়ে দিল এবং একটা অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করলো। যাই হোক, আমরা কোল্ড ওয়ার নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? ঠান্ডা লড়াই মানে হচ্ছে নিজেদের মধ্যে সরাসরি কোনো যুদ্ধ হবে না, হবে কোথায়? সহযোগী দেশ যারা থাকবে সেই সহযোগী দেশগুলোকে। আজকেও রাশিয়া, রাশিয়া আমাদের ভালো বন্ধু। কেন ভালো বন্ধু? কারণ এই একটা সময় বিপদে আমরা সাহায্য করেছিলাম, তাই না? আচ্ছা, এছাড়াও আমরা যদি অন্যান্য দেখি, যে ইরাক যুদ্ধ, আফগানিস্তানের সমস্যা, এগুলোর পিছনেও কোল্ড ওয়ার। ইরাক যুদ্ধ কীভাবে হয়েছিল? আমেরিকার একটা নীতি রয়েছে, বসে বসে কোনো ঘটনাকে বাড়তে দেয় ফার্স্টে, এবং নিজেরা না বাড়লে নিজেরা বাড়িয়ে দেবে, তারপর সেখানে তারা ইন্টারফেয়ার করবে। কীরকম? এই দেখো, ইরাক যুদ্ধ যখন হয় তার আগে ইরাক আর কুয়েত, ইরাকের যদি আমরা দেখি, ইরাক যেখানে অবস্থান করছে তার নিচে রয়েছে কুয়েত। সেই কুয়েতে প্রচুর খনিজ তেল, পেট্রোলিয়াম, এই সমস্ত উত্তোলন হয়, ইরাকে উত্তোলন হয়। কিন্তু কুয়েত অবস্থান করে ইরাকের নিচে। ইরাক কুয়েতকে বলল, যদি তুমি তোমার নিজেদের তেল উত্তোলন করার দরকার নেই, যা দরকার তুমি আমাদের কাছ থেকে নাও। কারণ কি? কুয়েত যেহেতু নিচে অবস্থান করে, ওটা তুলনামূলক ঢালু জায়গা, কুয়েত যত তেল উত্তোলন করবে ইরাকের তেলের লেয়ার নিচের দিকে নেমে যাবে। ওই জন্য ইরাক কুয়েতকে বললো যে তোমাদের যা দরকার আমাদেরকে নাও। এবার তারপর একটা সময় সাদ্দাম হোসেন, ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন, তিনি কুয়েত আক্রমণ করে দেন। যখনই কুয়েত আক্রমণ করে দেয়, তখন রাশিয়া কোথায় বসেছিল? রাশিয়া বলছি, তখন হ্যাঁ, এই ইরাক কাদের সাপোর্টার ছিল? ইরাক ছিল রাশিয়া সাপোর্টার, ইউএসএসআর। আর এই কুয়েতকে সাপোর্ট করলো কে? আমেরিকা। যখনই ইরাক কুয়েত আক্রমণ করলো, এই সৌদি আরবিয়া থেকে সেনাবাহিনী নামিয়ে দিল। কারা? সৌদি আরবিয়াতে ইউএসএ, আমেরিকা। নামিয়ে দেওয়ার পর ইউএসএ থেকে এবার সেনাবাহিনী যে দুমদাম যত খুশি সেই অঞ্চলটাকে, মানে ইরাকটাকে দখল করে নিল। ঠান্ডা লড়াই রাশিয়ার সঙ্গে কার? আমেরিকার। কিন্তু যুদ্ধ হলো কোথায়? ইরাকে। আফগানিস্তানের কথা ভাবো, 1979, তার আগে এই ইরান আর আফগানিস্তান প্রতিবেশী দেশ দুটো। ইরানে যে গভর্নমেন্ট চলছিল, ইরানে সাপোর্ট কার গভর্নমেন্ট ছিল? না, ইউএসএ সাপোর্ট, মানে আমেরিকার সাপোর্ট করা এক গভর্নমেন্ট চলছিল। এবার যখন ইরানে আমেরিকা ঢুকে গেল, আমেরিকা সেনাবাহিনী আমেরিকা ঢুকে গেল, তখন
ইউএসএসআর অর্থাৎ রাশিয়া দেখলো ভাই আমাকে তো এই পাশাপাশি জায়গাটা দখল করতে হবে, নজর পড়লো কোথায়? আফগানিস্তানে। তারা আফগানিস্তানে ঢুকলো। এবার কি হলো, ইরানের লোক কিছুদিন পর যাওয়ার পর ইরানের লোক আমেরিকাকে তাড়ানোর জন্য উঠে পড়ে লাগলো। কীভাবে উঠে পড়ে লাগলো? তারা দেখছে যে আমেরিকা বাইরের লোক এসে আমাদের দেশ দখল করে রাখছে, এবং একটা সময় হলো কি আমেরিকা ইরান ছেড়ে পালিয়ে গেল। যখন আমেরিকা ইরান ছেড়ে চলে গেছে, কিন্তু ইউএসএসআর তখনও আফগানিস্তানে বসে আছে। 1979 থেকে 1989 এই টাইমটা আফগানিস্তানে সোভিয়েত শাসন চলেছে। এবার তখন ইউএসএ কি ভাবলো যে রাশিয়াকে তাড়াতে হবে। রাশিয়াকে তাড়ানোর জন্য ওরা ওসামা বিন লাদেন একজন সায়েন্টিস্ট ছিল, ওকে মিশর থেকে ধরে নিয়ে পাঠিয়ে দিল কোথায়? আফগানিস্তানে। সেই সায়েন্টিস্টের মানে ওসামা বিন লাদেন সেখানকার মানুষদেরকে সংগঠিত করলো, আমরা ইউএসএসআরের অর্থাৎ রাশিয়ার শাসন মানি না। এবং হ্যাঁ, লাদেনের সঙ্গে পরে আমেরিকা যে আক্রমণ করেছিল লাদেন, সেটা আলাদা ব্যাপার, সেই প্রসঙ্গ পরে আসছি। আলটিমেট যে ব্যাপারটা হলো যে এখানে আন্দোলন শুরু করলো। তাহলে এখানে একটা জিনিস দেখো, যখন অন্য কোনো দেশ শক্তিশালী হয়ে যাচ্ছে, তখন সেই দেশে বা সেই দেশের মানে যে দেশে তাদের প্রভাব রয়েছে সেখানে সরকারের বিরোধী একটা হাওয়া তৈরি করা, একটা আন্দোলন করে তোলা। কারা করছে? হয় ইউএসএ অথবা রাশিয়া। এখানে আফগানিস্তানে একটা ব্যাপার আছে যে যে সরকার ছিল, রাশিয়ার মদতপুষ্ট যে সরকার, তারা চাইলো ডেভেলপমেন্ট হোক, কিছু কিছু ডেভেলপমেন্ট হোক। যে আগে যেমন বোরখা পরে মানে মহিলাদের বোরখা ছাড়া ঘোরা যাবে না, আস্তে আস্তে করে তারা পোশাক পরিচ্ছদেও আস্তে ছাড় দিতে শুরু করলো, মেয়েদের শিক্ষা ব্যবস্থায় ছাড় দিতে শুরু করলো। এমনকি যেহেতু রাশিয়ার সরকার কি ছিল? সমাজতান্ত্রিক সরকার, কমিউনিস্ট সরকার। কমিউনিস্টদের নীতি হচ্ছে সবাই সাম্য প্রতিষ্ঠা করবে, মানে সম্পত্তির একটা সাম্যতা থাকবে। দেশে যে সমস্ত ব্যক্তি রয়েছে তাদের সম্পত্তি, যারা খুব ধনী ব্যক্তি তাদের টাকা পয়সা একটা সাম্য ভাব থাকবে, মানে প্রত্যেকের মধ্যে সমানভাবে বণ্টিত থাকবে। ওই জন্য আফগানিস্তানে সেই নীতি মানে প্রচলন করার চেষ্টা করলো, এবং প্রচলন করার চেষ্টার ফলে যারা ধনী লোক ছিল ওখানে, মোল্লা তারপর এই সমস্ত রয়েছে না, ধনী লোক ছিল, তাদের কাছে তাদের যে বেশি বেশি যাদের সম্পত্তি ছিল সেগুলো ভাগ করে গরিবদেরকে দিতে লাগলো। আর আফগানিস্তানে একটা কথা প্রচলিত রয়েছে, সবই আল্লাহর কৃপা, ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপা। মানে ওদের যেহেতু ওখানে শিয়া সুন্নি এই সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে, আল্লাহর কৃপা। এই আল্লাহর কৃপা করেই না সমস্যা কোথায়? এই সবই যদি আল্লাহর কৃপা হয়, মুকেশ আম্বানির ছেলেকে বড় লোক বানিয়ে ভগবান পাঠিয়েছে, আর পাকিস্তানের লোকগুলোকে ভিখারি বানিয়ে দিয়েছে, সেটাও আল্লাহর কৃপা। যাই হোক, এখানে আফগানিস্তানে তখন এই সমস্ত মোল্লা, আমির, ওমরাহ যারা ছিল তারা আন্দোলন শুরু করলো, তারা লড়াই শুরু করলো সরকারের বিরুদ্ধে। এবং তাকে সাপোর্ট করার জন্য ইউএসএ কাকে পাঠালো? লাদেনকে, ওসামা বিন লাদেন। তারপর আস্তে 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 করে রাশিয়া আফগানিস্তান ছেড়ে চলে গেল। কেন চলে গেল? 1991 ইউএসএসআরের পতন হয়। মোট 15টি দেশে ইউএসএসআর ভেঙে যায়। ভেঙে যাওয়ার পর রাশিয়ার নিজের যে অর্থনৈতিক ব্যবস্থা, জিডিপি, এগুলো সামলানো তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, এবং অন্যান্য দেশে তাদের যে আগ্রাসন নীতি সেটা পরিত্যাগ করে তারা নিজের দেশে সমস্ত সৈন্যবাহিনী সরিয়ে নিতে থাকে। আর সেই সুযোগে এখানে ক্ষমতায় চলে আসে কি? আফগানিস্তানে তালিবান। নির্বাচিত সরকারকে হটিয়ে দিয়ে তালিবানি শাসন কায়েম হয়। পরবর্তীকালে আবার সেই আফগানিস্তানে আমেরিকার পদার্পণ ঘটে। আমেরিকা কেন গিয়েছিল? কারণ এখানে যে লাদেনকে আমেরিকা পাঠিয়েছিল, সেই লাদেন কিছুদিন পর আমেরিকাতে এসে মানে বিমান হামলা চালিয়েছিল, এবং তাতে প্রায় 3000 মানুষ মারা গিয়েছিল 9-11 সেপ্টেম্বরের মাসের যে 11 তারিখ 2001। এবং তখন আমেরিকা যুদ্ধ ঘোষণা করেছিল, লাদেনকে আমরা শেষ করব। তখন তারা আফগানিস্তানে আসে, তার 20 বছরের দীর্ঘ যুদ্ধ। সবথেকে মজার ঘটনা, আফগানিস্তানে যখন আমেরিকা এসেছিল 2001 সাল, আজ আমেরিকা ফিরে যাচ্ছে 2021 সাল। মোট 20 বছরের বিপুল যে যুদ্ধ হলো, 20 বছর ধরে এক বিরাট যুদ্ধ, ভয়াবহ যুদ্ধ। সেই যুদ্ধের আগে তালিবানি শাসন দেশে ছিল আফগানিস্তানে। আবার যখন আমেরিকা ফিরে যাচ্ছে, মানে হারের একটা লজ্জা কলঙ্ক মাথায় নিয়ে ফিরে যাচ্ছে বলতে পারো, সেই তালিবানি শাসনের হাতে দেশকে ছেড়ে দিয়ে। ওকে, যাই হোক, পরের দিন আফগানিস্তান সংকট নিয়ে কিছু আলোচনা করব। আজকে কোল্ড ওয়ারের কিছু আমি ধারণা দিলাম। কোল্ড ওয়ার তাহলে কি হলো?
যে ইউএসএসআর এর যে পতনের পর কোল্ড ওয়ার মোটামুটি থেমেছে, কিন্তু এখনও দেখতে পাবে যে ইন্টারন্যাশনালভাবে আন্তর্জাতিকভাবে কার ক্ষমতা বেশি থাকবে, কোন কোন দেশে কার বেশি প্রভাব থাকবে, এগুলো নিয়ে একটা শৈত্য কিন্তু যুদ্ধ চলেই মানে কন্টিনিউ চলছেই। কিন্তু সরাসরি ইউএসএ আর ইউএসএসআর এর মধ্যে মানে যে যুদ্ধ চলছিল আমরা ধরে নিই কোল্ড ওয়ারের পরিসমাপ্তি হয়েছে 1991। ওকে।